তারেক রহমানের আগমন ঘিরে বিএনপিতে ব্যাপক উদ্দীপনা। ৩০০ ফিটের অভ্যর্থনায় ৫০ লাখ লোক সমাগমের প্রত্যাশা। জমিয়তের সঙ্গে ৪ আসনে সমঝোতা। আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। সবকিছু ধ্বংস করে গণতন্ত্র হয় না। নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার, নেতাদের আইন সমভাবে প্রয়োগের নির্দেশ সিসির। দিল্লি, কলকাতা বাংলাদেশ মিশনের সামনে কট্টর হিন্দুত্ববাদীদের বিক্ষোভ। ভারতীয় হাইকমিশনারকে ডেকে গভীর উদ্বেগ ঢাকার। ঘটনা তদন্তের আহ্বান। আজকে এই জলবায়ু ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। নোয়াখালীর হাতিয়া রণক্ষেত্র। চর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত, আহত অনেকেই হাসপাতালে ভর্তি। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান। জোরে সোরে চলছে বিএনপির প্রস্তুতি। রাজধানীর ৩০০ ফুট সড়কের নামাপাড়ায় প্রায় প্রস্তুত মঞ্চ। বাকি কাজগুলো এগোচ্ছে দ্রুত বেগে। দলের প্রত্যাশা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার এই উপলক্ষে ঢাকায় জড়ো হবে অর্ধকোটি মানুষ। এর মধ্যে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় পৌঁছাতে 10টি ট্রেন বরাদ্দ দিয়েছে রেলওয়ে। মঙ্গলবার সকালে ৩০০ ফিট সড়কের মূল মঞ্চের আশেপাশে সেনাবাহিনীর মহড়া, তারেক রহমানের নিরাপত্তা এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয়। আর সেই নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর তোড়জোড়। ঠিক দুপুরবেলায় প্রস্তুতির সব কর্মকাণ্ড দেখতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় সক্রিয়ভাবে কাজ করছে সবাই। তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। সকাল থেকেই মঞ্চের সামনে মানুষের ভিড়। বেলা যত বেড়েছে ততই বেড়েছে বিএনপি নেতাকর্মীর সংখ্যা। সারা দেশ থেকে কেউ কেউ বাসে, কেউ ট্রেনে বা লঞ্চে আগেভাগে এসে পড়ছেন। উদ্দেশ্য একটি, তারেক রহমানকে এক নজর দেখা। আগামীতে বাংলাদেশের পট ভূমিকা চেঞ্জ করা হবে আমাদের নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে। আমরা সবাই একত্রিত হতে পারছি, তারেক রহমানকে সচক্ষে দেখবো সরাসরি, এটাই আমাদের কাছে বড় আনন্দের বিষয়। দেশের আনাচে কানাচে থেকে চলে আসছে এই মহেন্দ্রক্ষণটি দেখবার জন্য, একটা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। 25 তারিখে এই পুরো বাংলাদেশের মানুষ এই ঢাকা শহরে জনসমুদ্র নামবে বলে আমরা বিশ্বাস করি। ৩০০ ফিটে এয়ারপোর্ট থেকে শুরু করে সারা বাংলাদেশে 18 কোটি মানুষ 25 তারিখে অপেক্ষায় আছে। রোদের তেজ যখন কমে আসে, মানুষের ভিড় তখন আরও বাড়ে। একদিন আগেই মঞ্চের আশপাশে নেতাকর্মীদের উপস্থিতি। আমরা সবাই অপেক্ষা করছি, দেশবাসীর কাছে আহ্বান করব, আমরা সবাই সুশৃঙ্খলভাবে ঢাকায় আসব এবং সুশৃঙ্খলভাবে যাব। ওনার নেতৃত্বে আমরা নির্বাচন করব এবং ওনার নেতৃত্বে আল্লাহ যদি রহমত করে জনগণ আমাদেরকে ভোট দেয়, আগামী নির্বাচনের পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ওনার নেতৃত্বে আমরা রাষ্ট্র সরকার গঠন করব। বাংলাদেশের জনগণের মাঝে একটি উৎসাহ উদ্দীপনা, আমাদের খুশির কোনো সীমা নেই। ওনার যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আসতেছে এবং আমরা ওনাকে সহযোগিতা করার জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। বিএনপি জানিয়েছে, ঢাকায় পৌঁছে ৩০০ ফিটে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আসন সমঝোতার ভিত্তিতে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন দিল বিএনপি।
এতে সারা দেশে অন্যান্য আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করবেন জমিয়তের নেতাকর্মীরা। থাকবে না খেজুর গাছ মনোনীত কোনো প্রার্থী। শরিকদের দেয়া আসনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জমিয়তের আমির বলেছেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং দেশের কল্যাণে পরীক্ষিত ও আস্থাশীল হওয়ায় সমঝোতার এই সিদ্ধান্ত। আসন 4টি হল জমিয়তের আমির উবায়দুল্লাহ ফারুকের সিলেট 5, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি নীলফামারী 1, জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া 2 এবং মনির হোসেন কাশেমি নারায়ণগঞ্জ 4। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করে দল দুটি নেতারা বলছেন, ফ্যাসিবাদের সাথে কোনো আপোষ করছে না তারা। বিএনপি মহাসচিব বলেন, মব করে পত্রিকা অফিস আগুনে পুড়িয়ে দিয়ে গণতন্ত্র কায়েম হয় না। সংলাপে আওয়ামী লীগের জন্য রিকনসিলিয়েশন কমিশন গঠনের পক্ষে মত দেন এনসিপি আহ্বায়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি। বহুকাঙ্ক্ষিত এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি কি, এ নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টারের আয়োজনে ইলেকশন ডায়ালগ। মুখোমুখি বিএনপি, জামায়াত, এনসিপি ও বামজোটের শীর্ষ নেতারা। শেষ করতে চাই, সে কারণেই এই কৌশল। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে দলগুলো কি করবে এর প্রতিশ্রুতি তুলে ধরেন নেতারা। আমরা যদি জনগণের আস্থা নিয়ে সরকার পর্যন্ত দায়িত্বে যেতে পারি, অর্থনীতি আমরা সেই জায়গায় নিয়ে পৌঁছতে পারবো যে জায়গায় জনগণ অন্তত স্বস্তিতে থাকবে। আমরা যে বাংলাদেশ চাই, অর্থনৈতিক মুক্তি, সুশাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা, পুলিশ, ব্যুরোক্রেসি সব জায়গায় যদি আমরা এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিতে পারি। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড পলিটিক্স, পলিটিক্যাল পাওয়ার, ইভেন দ্য স্টেট অ্যাপারেটাস। সংলাপে জুলাই শহীদ পরিবারের একজন আওয়ামী লীগ নেতাকর্মীদের বড় দলগুলোতে যোগদান নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাব দেন নেতারা। একটা দুইটা ক্ষেত্রে হতে পারে। আমরা এখন পর্যন্ত আমাদের যেহেতু মনোনয়ন চূড়ান্তই করিনি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ফ্যাসিস্টদের কে বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করব অতটা ব্যাংক্রাফসি এখন আমাদের আসেনি। এটা তো প্রশ্নই ওঠে না। এত রক্ত, এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা? প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে। এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিমটম দেখাতে হবে। তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দিব, দেবিদ্বার। সেখানে কিন্তু গতকাল না পরশুদিন 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। দলটি নির্বাচনেও অংশগ্রহণ করতে পারছে না। এ নিয়ে নানা আলোচনার মীমাংসা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক। এখন সোসাইটিতে যে আওয়ামী লীগ যারা সাপোর্ট করেছে বা গণহত্যায় বা সন্ত্রাসে জড়িত ছিল না, তাদেরকে তাদের নাগরিক বা রাজনৈতিক অধিকার যে থাকতে পারে, যে কোনো দলে জয়েন করতে পারে, সেটা স্পষ্টভাবে বলতে হবে। এবং সেই ডিফারেন্সিয়েটটা আমাদের করা উচিত ছিল যে ফ্যাসিস্ট যে কোনো দলকে সমর্থন করাটা নৈতিকভাবে অপরাধ, কিন্তু তারা ক্ষমা চেয়ে সমাজে রিহেবিলিটেট হইতে পারে। রিকনসিলিয়েশন কমিশন করার পক্ষে আমরা এটা করার পক্ষে, কারণ এটা যদি না হয় আওয়ামী লীগের এই কোশ্চেনটা বারবার আসবে এবং এটা আমাদেরকে ভোগাতে হবে। ফ্যাসিবাদ পুনরাবির্ভাব ঠেকাইতে হলে আসল কাজ হলো ফ্যাসিবাদী চিন্তাধারা এবং সিস্টেম যেটা থেকে জন্ম নেয় সেইটাকে নির্মূল করতে হবে। বিএনপি মহাসচিব এ সময় বলেন, গণতন্ত্র দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, মপ করে তা আদায় করা যায় না। আমি আপনার আমি আপনার মত তৈরি করে আপনাকে মেনে দিলাম, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র। আমরা সবাই পরস্পরকে এইভাবে আপনার ধ্বংস করার চেষ্টা না করে যদি গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমরা সেখানে কিছুটা সাফল্য অর্জন করতে পারব। নির্বাচনী এই সংলাপে র‍্যাব বিলুপ্ত, নির্বাচনের আগে পরে সংখ্যালঘুদের নিরাপত্তা, শ্রম আইন, গণমাধ্যমের স্বাধীনতা ও নারীর ক্ষমতায়ন নিয়েও আলোচনা হয়। নেতারা জোর দেন রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ইসি, অপবাদ ঘুচাতে চায় বর্তমান কমিশন। আইনের শাসন নিশ্চিত হলে সেটা সম্ভব হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ডিসি, পুলিশের আইজি, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও। এ সময় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ ও সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিইসি। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন ভেঙে যাবে কিন্তু মচকাবে না। এ সময় পুলিশের মহাপরিদর্শক জানান, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সফল ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বাহিনী সক্ষম। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি বলা হচ্ছে, আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। দর্শক, ছোট্ট বিরতি নিচ্ছি, যমুনা নিউজে ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। ভারতে বাংলাদেশ হাইকমিশন ও উপ হাইকমিশনের সামনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভের জেরে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। দেশটির রাজধানী নয়াদিল্লিতে স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় জড়ো হয় বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা। দিল্লি ও কলকাতায় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে হয় সংঘর্ষ। বেশ কয়েকজনকে আটক করার দাবি করেছে ভারতীয় পুলিশ। উগ্রবাদী বিক্ষোভকারীদের তাণ্ডবে বিশৃঙ্খলে পরিস্থিতি ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে। বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে দিতে ব্যারিকেড ভেঙে হাইকমিশনে ঢোকার চেষ্টা উগ্র হিন্দুত্ববাদীদের। পুলিশ বাধা দিলে তৈরি হয় উত্তেজনা, যার জেরে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষও হয়েছে। এ সময় বেশ কয়েকজন কট্টরপন্থীকে আটকের দাবি করেছে দিল্লি পুলিশ। বঙ্গীয় হিন্দু জাগরণ সহ কট্টরপন্থী অন্যান্য সংগঠনের সদস্যরা এদিন হিন্দু হুঙ্কার পদযাত্রার নামে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনের দিকে যাত্রা শুরু করেছিল। তবে সেখানে পৌঁছানোর আগে বেগবাগান এলাকায় তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে হয় সংঘর্ষ। বাংলাদেশের দীপু দাস নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ডাকে মঙ্গলবার ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সকাল থেকেই দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কলকাতার উপ হাইকমিশনের সামনে জোরদার করা হয় নিরাপত্তা। এরপরও স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় ঢুকে পড়ে উগ্রবাদীরা, যা জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার। এছাড়া মধ্যপ্রদেশের ভোপালেও বিক্ষোভ করেছে কট্টরপন্থীরা। জম্মু কাশ্মীরেও হয়েছে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতে বাংলাদেশি মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন সরকার। আর দিল্লি সহ বিভিন্ন স্থানে উগ্র হিন্দুত্ববাদীদের পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি দেখানোর ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব সংকটের কূটনৈতিক সমাধানের তাগিদ দিয়ে বিশ্লেষকরা বলছেন, তা না হলে চরমপন্থীরা এর সুযোগ নিতে পারে। এক্ষেত্রে প্রতিবেশী ভারতের রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি বলেও মত তাদের। দুদিন আগে দিল্লিতে বাংলাদেশ হাউজে রাতের বেলা হামলার চেষ্টা করে দুর্বৃত্তরা। কূটনৈতিক এলাকার মধ্যে ঢুকে বাংলাদেশের হাই কমিশনারের নাম উল্লেখ করে নানা হুমকি দেয় তারা। পাশাপাশি কলকাতার উপ হাইকমিশন ও শিলিগুড়ির ভিসা সেন্টারেও হামলার চেষ্টা করে উগ্রপন্থীরা। সেই জেরে ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ। মঙ্গলবারও দিল্লি, মুম্বাই ও কলকাতায় পূর্ব ঘোষণা দিয়ে বাংলাদেশ মিশনের আশপাশে বিক্ষোভ করেছে তারা। এই ঘটনার প্রেক্ষিতে সকালে হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এসব নিয়ে উদ্বেগের পাশাপাশি দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের কঠোর বার্তা দেয় বাংলাদেশ। গতকাল যেমন প্রতিবাদ হয়েছে, আজকেও তেমন প্রতিবাদ হয়েছে। এটা জেনেই সেই প্রেক্ষিতেই আজকে এই তলবের ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন।
ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার আসামি ভারতে পালিয়ে গেছে এমন খবরে সম্প্রতি চট্টগ্রামে দেশটির উপহাইকমিশনারের বাসা সংলগ্ন এলাকায় বিক্ষোভের চেষ্টা করে আন্দোলনকারীরা। এর আগে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবও করা হয়। এই তলব পাল্টা তলব অস্থিরতা ও উদ্বেগ বাড়াচ্ছে দুদেশের মধ্যে। এরকম সম্পর্কের অবনতি হলে দুদেশে চরমপন্থী যারা আছে তাদের মধ্যে এক ধরনের উত্থান শুরু হয় এবং সম্পর্ক তখন চরমপন্থীদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় চরমপন্থী অংশ দুদেশের সম্পর্ক উত্তেজনার মধ্যে নিয়ে যেতে চায়। আমরা যেন সে উস্কানিতে পা না দেই এবং কোনোভাবেই কূটনৈতিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা চরমপন্থীদের হাতে ছেড়ে না দেই। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিবেশী ভারতের আন্তরিকতা সবচেয়ে জরুরি বলে মত বিশ্লেষকদের। বাংলাদেশের যে কনসুলেটগুলি আছে অতীতেও আমরা দেখেছি ভারতে সেগুলির প্রতি আঘাত এসছে। দুই দেশের সরকারি একটা পর্যায়ে গিয়ে হয়তোবা কূটনৈতিকভাবে এই যে দূরত্বতা তৈরি হয়েছে সেটা নিরসন করার চেষ্টা করবেন, যেটা আন্তর্জাতিক মহলের জন্য এই মুহূর্তে কনসার্ন হিসেবে দাঁড়িয়ে। তবে এর জন্য ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলনটা আমার মনে হয় জরুরি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এ নিয়ে 6 বার তলব করা হলো ভারতের হাইকমিশনারকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীর বাগমারায় ব্যাটারি চুরির অভিযোগে নির্যাতনের শিকার ভ্যান চালক ওমর ফারুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরিবার জানিয়েছে, গত বুধবার বাগমারার ভবানীগঞ্জ উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ডে ব্যাটারি চুরির অপবাদ দেওয়া হয় ওমর ফারুককে। তাকে আটকে রাখে সিএনজি সমিতির সদস্যরা। এ সময় সমিতির 20 থেকে 25 জন সদস্য মব সৃষ্টি করে ওমর ফারুককে নির্যাতন করেন। চুরির কথা স্বীকার করাতে 4 হাত পায়ে পেরেক ঢুকিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করে নিহতের পরিবার। পরে নির্যাতনের শিকার ওমর ফারুককে মাদক থাকার অভিযোগে 7 দিনের কারাদণ্ড দেন এবং 100 টাকা জরিমানা করেন বাগমারার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার সাইফুল ইসলাম ভূঁইয়া। পরে কারাগার থেকে ওমর ফারুককে রাজশাহী মেডিকেলে পাঠানো হলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আমি যেটা পেয়েছি, শরীরে হালকা বিভিন্ন জায়গাতে কিছু ছোলার দাগ ছিল, ছিলে যাওয়া এরকম, কিন্তু সেটা পুরনো দাগ। পেরেক করলে তো যদি মারে তাহলে তো অবশ্যই সেটা ডিপলি একটা ইনজুর হবে, কিন্তু আমি এরকম কোনো ডিপলি ইনজুরি পাইনি। যমুনা নিউজ। কিন্তু সেটা পুরনো দাগ। পেরেক করলে তো যদি মারে তাহলে তো অবশ্যই সেটা ডিপলি একটা ইনজুর হবে, কিন্তু আমি এরকম কোনো ডিপলি ইনজুরি পাইনি। যমুনা নিউজে আবারও বিরতি নিচ্ছে দর্শক, ফিরছে একটু পর, সঙ্গেই থাকবেন। গুম ও নির্যাতনের আরেক মামলায় বিচার শুরু হলো শেখ হাসিনা, তারেক সিদ্দিক, 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের। মঙ্গলবার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এদিন গ্রেফতার 10 সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করেন। আসামিদের র্যাব নাকি সেনা কর্মকর্তা হিসেবে বিচার হচ্ছে, এমন প্রশ্নে আদালতে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে তৈরি হয় বিতর্ক। এ সময় এজলাসে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই মামলায় আগামী বছরের 21 জানুয়ারি হবে সাক্ষ্য গ্রহণ। এদিকে শতাধিক গুম ও হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ও ভিকটিম সাক্ষী আছেন, কিছু ইনসাইডার সাক্ষী আছেন যারা খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন এনজিও এবং সরকারের বিভিন্ন সংস্থার কিছু প্রতিবেদন ইত্যাদির আলোকে আমাদের সাক্ষ্য প্রমাণগুলো প্রতিস্থাপিত করা হয়েছে। এবং এর ভিত্তিতেই যখন ট্রায়াল শুরু হবে আপনারা দেখবেন একে একে সবগুলো সাক্ষ্য প্রমাণ দিয়েই আমরা এই আসামিদের অপরাধগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করার সর্বোচ্চ চেষ্টা করব। নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 5 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায়, মেঘনার বুকে জেগে ওঠা জাগলার চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সংঘর্ষ চলছিল সুখচর ইউনিয়নের মেম্বার মনির গ্রুপের সাথে স্থানীয় প্রভাবশালী শামসু গ্রুপের। এরই জেরে সকাল থেকে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। দিনভর থেমে থেমে চলে সংঘাত, রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। সংঘর্ষে এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এটা মূলত চরাঞ্চলের জমি নিয়ে তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে 5 জনের মরদেহ এ পর্যন্ত উদ্ধার হয়েছে। 1 জনের মরদেহ
নোয়াখালী সদর হাসপাতালে আছে, আর 4 জনের মরদেহ এই মুহূর্তে আমাদের পুলিশ হাতিয়া থানা পুলিশ উদ্ধার করে হাতিয়া থানার দিকে নিয়ে আসতেছে, আর একজন আহত আছে, তাকে চিকিৎসার জন্য হাতিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, এখনকার মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।